দুর্গম পাহাড়ি এলাকা, কিছু মানুষ বসে আছে, চাইলেই তারা নেশা করতে পারে কিন্তু ইচ্ছা করেই করে না। কেন? যেহেতু পাহাড়ি এলাকা, দুর্নীতি করার মতো অনেক সুযোগ আছে, নাগরিকরা ইচ্ছা করেই দুর্নীতি করে না। দেশটির মধ্যে ওপেন সিগারেট খাওয়া নিষেধ, কোনো ধরনের ট্রাফিক লাইট নেই পুরো দেশের মধ্যে, কারণ সেই দেশে কখনো জ্যাম বাজে না। যে দেশে একটা গাছ কাটলে আপনাকে 2টা গাছ অবশ্যই লাগাতে হবে, এটা একটা আইন। এবং সেই দেশের 60% জমি সবসময় গাছ দিয়ে ভরা থাকতে হবে, এটা একদম সংবিধানে লেখা। পৃথিবীতে একমাত্র দেশ যেই দেশে 0 কার্বন, সেই দেশটি আর অন্য কোনো দেশ না, ইটস ভুটান। আজকে আমরা ভুটান নিয়ে কথা বলবো এবং ভুটানের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। অবাক করা বিষয় হচ্ছে, ভুটানের জিডিপি হচ্ছে হ্যাপিনেসের উপর নির্ভর করে। আমি যদি জিডিপি কি এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করি, এটা খুবই সিম্পল। আমাদের দেশের জিডিপি হচ্ছে এইটা, যে আমাদের দেশে এক বছরে গার্মেন্টস থেকে কিংবা মাছের দিক থেকে কিংবা সবজির দিক থেকে মানে কত টাকার প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি, এটা হচ্ছে আমাদের জিডিপি। বা কত টাকার সার্ভিস আমরা তৈরি করতে পারছি, যেমন আমরা বিদেশে অনেক ধরনের সার্ভিস দেই, ফ্রিল্যান্সিং যারা করে তারা অনেক ধরনের সার্ভিস দেয়, অনেক ধরনের বড় বড় কোম্পানির জন্য অনেক ধরনের মেকানিক্যাল জিনিসপত্র আমরা অন্য দেশের জন্য তৈরি করি। সো এটা হচ্ছে আমাদের জিডিপি। এক বছরে আমরা কত টাকার জিনিসপত্র বাইরে রপ্তানি করার মতন জিনিসপত্র আমাদের থাকে, এটা হচ্ছে আমাদের জিডিপি। সো এইখানে আমাদের জিডিপি হচ্ছে যে আমরা কত টাকা রপ্তানি করতে পারি অন্য দেশে। পুরো পৃথিবীতে এই হিসাবটাই চলে। সব দেশের জিডিপি হচ্ছে এটা, যে এক বছরে তারা অন্য দেশে কত টাকার জিনিস রপ্তানি করতে পারে। কিন্তু ভুটানের ব্যাপার একদম আলাদা। তারা বাংলাদেশ আর ইন্ডিয়া এই 2 দেশের সাথে একটু হালকা ভালো সম্পর্ক, তাছাড়া পুরো পৃথিবীর কারোর সাথে তাদের আর তেমন কোনো ভালো সম্পর্ক না। ভালো সম্পর্ক বলতে এরকম না, কিন্তু তারা কোনো কিছু রপ্তানিও করে না, আমদানিও করে না, কারণ তাদের প্রয়োজন হয় না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ভুটানে 2009 সালের পরের টেলিভিশন এসেছে। তারা নিজেকে অন্যান্য পৃথিবীর সকল দেশ থেকে লুকিয়ে রাখতে চায়। তাদের জিডিপিটা নির্ভর হয় সেই দেশের মানুষ কতটা সুখী এটার উপর নির্ভর করে। কেমন আজব একটা দেশ, তাই না? এবং তাদের জিডিপি সবসময় 90% প্লাস থাকে, মানে সেই দেশের 100%-এর মধ্যে 90%+ মানুষজন সবসময় নিজেকে সুখী ফিল করে। আজকে আমরা এই ব্যাপারটা ব্রেকডাউন করার চেষ্টা করব, যে ভুটানের মানুষজন আসলে এত সুখী কিভাবে থাকে। বলা হয় ভুটান হচ্ছে বৌদ্ধের দেশ, মানে ভুটানের 100%-এর মধ্যে প্রায় 99% যারা মানুষজন আছে তারা সকলেই হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই দেশে নাগরিক অনেক কম। এই দেশে বলা হয় 7 থেকে 8 লাখ, এর মধ্যেই হচ্ছে নাগরিকের সংখ্যাটা। এখন যেহেতু ভুটান একটা বৌদ্ধ ধর্মের দেশ, এই জন্য আমরা যদি এরকম ফিল করি যে ভুটান থেকে আমাদের কোনো কিছু শেখার নেই, কারণ আমরা তো মুসলিম, আমরাই তো সবার থেকে সেরা, আমি বৌদ্ধ একজনের কাছ থেকে কি শিখবো, তাই না? এরকম মেন্টালিটি যদি আপনি রাখেন, তাহলে কখনোই কারো থেকে কোনো কিছু শিখতে পারবেন না। মেন্টালিটি রাখতে হবে যে সবার থেকেই শেখার কিছু না কিছু আছে। আমার সামনে যে ছোট মানুষটা আছে, সেও হয়তো বা এমন কিছু একটা জানে যেটা আমি জানি না, এবং সেই জিনিসটা আমি তার কাছে শিখতে পারবো। আপনার যদি শেখার মেন্টালিটি থাকে, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর কোনো ধর্মেই আসলে কখনো খারাপ কিছু বলা হয় না, যে তুমি এই খারাপ কাজ করো কিংবা ওই খারাপ কাজ করো। সব ধর্মেই আসলে মানুষজনকে ভালো ভালো উপদেশ দেওয়া হয়, যেগুলো মানলে আসলে ভালোই হয়। সো হোয়াট এভার ইট ইজ, আমরা এখন মূল পয়েন্টে চলে যাব, যে ভুটানের মানুষজন এত সুখী কিভাবে থাকে। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এক্সপেকটেশন। একজন মানুষ আসলে দুঃখ তখন পায় যখন সে অনেক বেশি এক্সপেকটেশন রাখে, আশা রাখে যে এটা আমার সাথে হবে, কিন্তু যখন ওই জিনিসটা না হয় তখন সে দুঃখ পায়। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, ধরেন আমার প্ল্যান হচ্ছে যে আমি জীবনে অনেক টাকা পয়সা আর্ন করব এবং আমি বিদেশে বিদেশে ঘুরবো, অনেক মানুষকে সাহায্য করব, এটা হচ্ছে আমার ইচ্ছা ধরলাম। সো এই ইচ্ছাটা যখন আমি আস্তে আস্তে দেখবো যে পূরণ হচ্ছে না, তখন আমি ফ্রাস্ট্রেশন হয়ে যাব, আমার কষ্ট লাগবে, আমি প্যানিক খাবো যে কি ব্যাপার, আমি তো এরকম চেয়েছি কিন্তু আমার সাথে তো এটা হচ্ছে না। সো আমার আশা থেকে আমি দুঃখ পাচ্ছি। ভালোবাসার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই, যে
একজন মানুষ চাই যে এই মেয়েটা আমাকে ভালোবাসুক, কিংবা একটা ছেলে সে আমাকে ভালোবাসুক, কিন্তু যখন ছেলে বা মেয়ে একজন আরেকজনকে ভালোবাসে না, তখন অপর ব্যক্তিটা কষ্ট পায় যে কেন আমাকে ভালোবাসলো না। তার তো এটা ইচ্ছা ছিল, আশা ছিল যে এটা আমার সাথে হবে, সে আমাকে ভালোবাসবে, কিন্তু বাসে না যখন, তখনই সেই কষ্ট পায়। মানে আপনি যখন এক্সপেকটেশন রাখবেন কোনো একটা কিছুর প্রতি, তখন ওইটা যখন আপনার সাথে না হবে, তখন আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, এবং আপনি সুখী হতে পারবেন না। সো এখানে ভুটানের মানুষজনরা কি করে, তাদের এক্সপেকটেশন লেভেলটাই খুবই অল্প। তারা এরকম বিলিভ করে যে আসলে অনেক টাকা পয়সার দরকার নাই জীবনে, অনেক বিদেশে যাওয়ার দরকার নাই, অথবা মানে তাদের এক্সপেকটেশন লেভেলটাই অনেক কম। তাদের ধারণাই এরকম থাকে যে আমি জাস্ট খেয়ে বেঁচে থাকবো, এই জন্য আমার একটু আবাদ করা লাগতে পারে, ফসল ফলানো লাগতে পারে, জমিতে চাষবাস করা লাগতে পারে, সবজির জন্য সবজি চাষ করা লাগবে, রুটির জন্য চাল ডাল, এই ধরনের জিনিসপত্র তারা নিজেরাই নিজেদের দেশের মধ্যে ফলন করে এবং সেগুলো খেয়ে বেঁচে থাকে। এই পর্যন্তই তাদের আশা, এবং এটা তারা পূরণ করতে পারে, এই জন্য তারা অনেক সুখী থাকে। এটা হচ্ছে একটা পার্ট, এক্সপেকটেশনের পার্ট। সো আমরাও আমাদের লাইফে হ্যাপি থাকতে হলে আমাদেরকে আমাদের এক্সপেকটেশনটা আমাদের মতন করে সাজাতে হবে, বা এক্সপেকটেশন না রাখলেই ভালো। যাই হয় লাইফের সাথে তাই মেনে নিলে এটা বেশি ভালো। সেকেন্ড থিং ইজ অ্যাকসেপ্টেড। এইটাও তাদের মধ্যে প্রচলিত আছে যে অ্যাকসেপ্টেড। আপনার লাইফে আপনি সবসময় সব কিছুই আপনার সাথে ঠিক হবে এরকম না। আপনার লাইফে আপনার জ্বর উঠবে, ইটস টোটালি ফাইন, জ্বর সবারই উঠবে। জ্বর ওঠা একটা ন্যাচারাল জিনিস, এবং জ্বর সবারই উঠে, এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই। জ্বর উঠবে, একটা সময় চুল পেকে যাবে, আপনার ঠান্ডা লাগবে, হয়তোবা আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারেন এবং আপনার পা ভেঙে যেতে পারে। এরকম ছোটোখাটো অনেক জিনিস আমাদের জীবনে হয়, এবং এটা হবে, এটাই স্বাভাবিক, এবং এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইটার নামই আসলে জীবন। জীবনের সাথে এই জিনিসগুলা পার্মানেন্টলি অ্যাড করা। আপনি চাইলেই কোনো সময় এরকম করতে পারবেন না যে আপনি মরবেন না, কিংবা আপনার হচ্ছে যে কখনো পা ভাঙবে না, এরকম পসিবল না। যে কোনো সময় যে কারো পা ভেঙে যেতে পারে, কিংবা পা প্যারালাইজড হয়ে যেতে পারে। এটা আসলে আমাদের হাতে অনেক কিছু থাকে না। এই জিনিসগুলো নিয়ে আমরা প্যারা খাই, কিন্তু তারা খায় না। তারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয় যে যদি আমার জ্বর হয় তাহলে ইটস ওকে, কারণ জ্বর শুধু আমার হচ্ছে না, জ্বর সবার হচ্ছে, এবং জ্বর হওয়াটা খুবই স্বাভাবিক। সো জ্বর নিয়ে প্যারা খেয়ে তো লাভ নাই, তাই না? তারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ভালোবাসার ক্ষেত্রেও তারা এইরকমটাই ফিল করে। আপনিও চাইলে করতে পারেন যে আসলে মানুষকে এইভাবেই তৈরি করা হয়েছে যে আপনার একটা মেয়েকে দেখে বা একটা ছেলেকে দেখে ফ্রেন্ডশিপ করার জন্য আপনি তাকে ভালোবাসতে পারেন। সো আপনি তাকে একটা সময় ফিল করা শুরু করতে পারেন, কিন্তু একটা সময় সে আপনার সাথে ঝগড়া হতে পারে কোনো একটা বিষয়ে, কোনো একটা টপিকে হয়তো বা আপনাদের মিলে নাই, আপনাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। সো অ্যাকসেপ্ট ইট, এটা হয়, সবার সাথেই হয়, জীবনে কয়েকবার এরকম হবেই। এটা যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি ভুটানের মানুষের মতন সুখী থাকতে পারবেন। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। থার্ড থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, ইটস বি পিওর অ্যান্ড স্পিরিচুয়াল। আপনি জানেন না, ভুটানের মানুষজন অনেক আধ্যাত্মিকতায় বিশ্বাস করে। তারা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে আমরা যে দেখি বিদ্যুৎ চমকাই, তারা এটা ভাবে যে এই বিদ্যুৎ চমকানোটা হচ্ছে একটা ড্রাগন আছে তাদের দেশে, অনেক ড্রাগন আছে, ড্রাগনরা হচ্ছে এই বিদ্যুৎগুলো চমকানোর জন্ম দেয়। মানে বিদ্যুৎ চমকায়, এটা হচ্ছে ড্রাগনের কারণে। এবং তাদের পতাকার মধ্যে আপনি দেখতে পারবেন, ফ্ল্যাগের মধ্যে হচ্ছে যে ড্রাগনের ছবি দেওয়া আছে। ড্রাগন এক ধরনের দেবতা তাদের কাছে, ওরকমভাবে দেবতাও না আবার, বাট তারা হচ্ছে যে অনেক আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, এবং স্পিরিচুয়াল তাদের মধ্যে অনেক ব্যাপার আছে। তারা হচ্ছে কানেকশন বিল্ড করার চেষ্টা করে। বৌদ্ধ যেহেতু তারা হচ্ছে যে অনেক ধরনের ধ্যানে মগ্ন রাখে নিজেকে। আমাদের যেমন নামাজ আছে, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কানেকশন বিল্ড করতে পারি, ওরকম তাদেরও অনেক ধরনের ধ্যানের সিস্টেম আছে। তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের যে সৃষ্টিকর্তা আছে, তাদের কাছে যারা সৃষ্টিকর্তা আর কি, তাদের সাথে তারা একটা স্পিরিচুয়াল কানেকশন বিল্ড করে,
এবং তারা এইটাও ফিল করে যে একটা মানুষের মধ্যেই আসলে ভগবান বা আল্লাহ বা যাই বলেন আপনি, সৃষ্টিকর্তা একটা মানুষের মধ্যেই থাকে। এই জন্য তারা একজন আরেকজনকে কষ্টও দেয় না। এটাও একটা প্লাস পয়েন্ট ভুটানে, কারণ তাদের সবার মাইন্ডসেট আসলে একরকম। তারা এইটা ফিল করে যে একজন মানুষকে আমি কষ্ট দিব, ওর মধ্যে তো বৌদ্ধ আছে, ওর মধ্যে তো আল্লাহ আছে, ওর মধ্যে তো একজন সৃষ্টিকর্তা তাকে বানিয়েছে এবং তার মধ্যেই সে বিরাজমান। সো এই ব্যাপারটা দেখেন, এটা কিন্তু খুবই আশ্চর্য আধ্যাত্মিক একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারগুলোর মধ্যে তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণের বিশ্বাস এবং তারা বিভিন্ন ধরনের ধ্যান করে, মার্শাল আর্টের সাথে জড়িত, তারা বিভিন্ন বিষয়ে ফোকাস থাকে। তারা অনেক বড় বড় হচ্ছে যে গাছের উপরে গিয়ে ধ্যান করে, অনেকে অনেক ধরনের ধ্যান করে। সো এই ধরনের ধ্যানের মাধ্যমে তাদের আত্মাটাকে তারা পরিশুদ্ধ করে, পিওর করে ফেলে এবং এই জন্য একজন আরেকজনকে কষ্টই দেয় না। তারা আসলে কেউ কাউকে কষ্ট দিতেই চায় না, এই জন্য তারা অনেক বেশি সুখী। এরকম আমাদের দেশে হলেও ভালো হতো। আমাদের দেশে সবাই হবে কিনা জানি না, কিন্তু আপনি নিজে চাইলে কিন্তু নিজেকে আধ্যাত্মিকতার মধ্যে অ্যাটেন্ড করাতে পারেন, নিজের আত্মা পরিশুদ্ধ করতে পারেন, যার ফলে অন্য কেউ আপনাকে কষ্ট দিলে আপনি ওইটা খুবই পজিটিভলি নেবেন এবং আপনি অন্য কাউকে কষ্ট দিবেন না। অ্যান্ড নাম্বার 4, লাস্ট থিং ইজ থিঙ্ক অ্যাবাউট আদার্স পিপল। কিছু কিছু সময় নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা ঠিক না। কোন কোন সময় ঠিক না? যেমন একটা মানুষ সে সফল হয়েছে, সেম কাজটা আপনি করতে গিয়েছেন এবং আপনি সফল হন নাই। তো এই ব্যাপারে আপনি যদি ওর সাথে কম্পেয়ার করেন তাহলে ব্যাপারটা কেমন হলো না? ও হতে পারলো, আমি হতে পারলাম না, এটাতে তো আপনার আরও খারাপ লাগবে, তাই না? কিছু ধরনের তুলনা আসলে দেওয়া উচিত না, কিন্তু কিছু তুলনা আপনার দেওয়া উচিত, নিজের সাথে অন্যের কম্পেয়ার করা উচিত কিছু সময়ের জন্য। যেমন আপনার মন খারাপ হতেই পারে। আপনার মন খারাপ হলে আপনি যদি ভাবেন যে আমি তো প্রতিদিন ভালো খাবার খেতে পারছি না, প্রতিদিন হয়তো আমার মাছ খাওয়া লাগে কিংবা শাক খাওয়া লাগে, মানে ডাল খেতে হয়, এরকম নিরামিষ বা আমিষের মাঝামাঝি অবস্থায় থাকি, গরু মাংস খুব কম খাওয়া হয়। কিন্তু আপনি যদি এইখানে দেখেন, নিজেকে কম্পেয়ার করেন একটা বস্তির খুবই নিম্ন মধ্যবিত্ত, মানে একদম নিম্ন শ্রেণীর একজন মানুষের সাথে, যে হয়তো বা 2-3 বেলা করে না খেয়ে থাকে, না খেয়ে এসে ঘুমাতে যায়, তার সাথে যখন আপনি কম্পেয়ার করবেন আপনি কিন্তু দেখবেন যে আপনি অনেক বেটার আছেন। আপনার জ্বর হয়েছে, আপনার মন মেজাজ ভালো নেই, আপনি যদি এখন কম্পেয়ার করেন এইরকম একজন ব্যক্তির সাথে যে হসপিটালে ভর্তি, 2-3 মাস যাবৎ বেড থেকে সে উঠতে পারছে না, এরকম একজন অসুস্থ মানুষ, সে তার জীবন নিয়ে বেঁচে আছে, লড়াই করছে যে বেঁচে থাকার জন্য। এখানে কিন্তু আপনি যখন কম্পেয়ার করবেন নিজেকে তার সাথে, তখন আপনি বেটার ফিল করবেন যে আমি তো আলহামদুলিল্লাহ কত ভালো পজিশনে আছি, আমার থেকে কত খারাপ পজিশনে আরও মানুষজন আছে, রাইট? সো এই 4টা থিংস যেটা ভুটানের মানুষজন অনেক ফলো করে, আপনি চাইলে এই 4টা থিংস ফলো করতে পারেন এবং নিজেকে একজন পিওর মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। এবং আমরা যদি বাংলাদেশের সবাই এটা করে ফেলি তাহলে এটা কখনোই পসিবলই না, হবে না, কারণ আমার বাংলাদেশে প্রচুর জনসংখ্যা এবং অনেক ধর্মের মানুষ, অনেক মেন্টালিটির মানুষ, এই জন্য। কিন্তু ভুটানে আবার সুবিধা হচ্ছে সবাই একই ধর্মের মানুষ, তো সবাই এক মাইন্ডসেটেরই মানুষজন, একই রকম দেখা যায়। আমাদের এখানে জিম্বাবুয়ের লোকও থাকে, অস্ট্রেলিয়া থাকে, সবাই থাকে। তো আমাদের দেশে মনে হয় ব্যাপারটা পসিবল না, কিন্তু আপনি চাইলে নিজের উপরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য ভিডিও।